এই নন্দীগ্রাম অনেক কিছু সাক্ষী। এই নন্দীগ্রামই সিপিএমের পতনের সাক্ষী, পরিবর্তনের সাক্ষী। যে তৃণমূল কংগ্রেস এই জায়গাগুলোতে ডিজে বাজানোর কথা এই কারণেই তারা ভাবছে, তার কারণ যেন তেন প্রকারেণ এবার পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূলের ফলাফল ভালো। এবারের নির্বাচনটায় তৃণমূল কংগ্রেস দেখাবে যে অধিকারী পরিবারের করায়ত্ত বা তাদের হোল্ডের বাইরে গিয়েও পূর্ব মেদিনীপুর যে তৃণমূলের সেইটা তারা প্রমাণ করবে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি আজকের অ্যাকশন রিয়াকশনে। আর এই অ্যাকশন রিয়াকশনে থাকেই রাজনৈতিক অরাজনৈতিক তো বটেই, সর্বভারতীয় এবং আঞ্চলিক রাজনীতি। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে আমাদের তো নজর সবসময় থাকে বিশেষ কিছু কেন্দ্রের দিকে, কিন্তু আপনাদের সেই কেন্দ্রগুলোর দিকে নজর থাকছে আর নজর রাখতেই হচ্ছে, কারণ এ রাজ্যের বেশ কিছু পট পরিবর্তন হওয়ার সময় এসে গিয়েছে। আর আজকের এই অ্যাকশন রিয়াকশনে আমাদের আলোচনা যাওয়ার আগে অবশ্যই একটু পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সাংবাদিক সুচারু মিত্র। সুচারু, ডিজের আওয়াজ কি কিছু পাচ্ছ? সেটা আবার কি? আরে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিজে তো বাজবে নন্দীগ্রামে। ডিজে নন্দীগ্রামে বাজবে? ডিজে তো ডিস্কো থেকে বাজে। কিন্তু যেটুকু যা জানা যাচ্ছে, নন্দীগ্রামে ভূমিপুত্র ভার্সেস ভূমিপুত্র, ডিজে তো তাহলে বাজতেই হবে, কারণ ডিজে এক পক্ষ বাজালো আর অন্য পক্ষ বাজালো না, তাহলে বিষয়টা কেমন লাগে? সে তো বটেই। দেখো, রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং তিনি যে এত ইনফ্লুয়েন্সিয়াল, এত প্রভাবশালী, সেটা প্রমাণ হলো ওনার এই কথাটা নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা নিয়ে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা মানস ভূঁইয়াও বলছেন বেশি কিছু হলে পশ্চিম মেদিনীপুরের ডিজে বাজিয়ে দেবো, ছেলেদেরকে বলবো ডিজে বাজিয়ে দিতে। চমৎকার বাংলার রাজনীতি, মানে বাংলার রাজনীতির উত্তাপ মানে একটা চমৎকার চিত্তাকর্ষক পর্ব দেখা যায়। এই প্রচার পর্বটা খুব ভালো লাগে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মন্তব্যে তপ্ত করেন। এমনিতেই সেই তালিকায়, মানে গরম গরম মন্তব্যের তালিকায় ফার্স্ট বয় কে বলো তো? অবশ্যই বীরভূমের অনুব্রত মণ্ডল। একদম, কেষ্টমণ্ডল, কেষ্টদা আছেন। কিন্তু তাছাড়াও এই সময়ে যিনি মানে একটা নতুন মার্ক দিয়ে দিলেন যে যেখানে দেখবে কিছু কাজ হচ্ছে না সেখানে ডিজে বাজিয়ে দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে তিনি নন্দীগ্রামের কথা উল্লেখ করেছেন। দেখো, নন্দীগ্রাম শুধু নয়, এবার কিন্তু গোটা পূর্ব মেদিনীপুরে ষষ্ঠীদা খেলা শুরু করে দিয়েছে তৃণমূল। তুমি যে ডিজের কথা বলছো, শুধু নন্দীগ্রামে নয়, পূর্ব মেদিনীপুরের জায়গায় জায়গায় এখন থেকে ডিজে বাজতে শুরু করে। এই জায়গাটা তোমাকে একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু প্রায় 500টি পরিবার, তারা দীর্ঘদিন অধিকার পরিবারের সঙ্গে ছিল, অবশেষে অধিকারী পরিবারের সাথে একটা বিচ্ছেদ করে নিয়েছে। ঠিক আছে, তো সেখানে 500 পরিবার তারা কিন্তু বিজেপি ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছে। তাহলে বুঝতেই পারছো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মানস ভূঁইয়া এই ডিজের প্রসঙ্গটা তুলেছে। একদম। এবং পূর্ব মেদিনীপুরটাকে এবার তৃণমূল কংগ্রেস আলাদা নজরে নিয়ে এসেছে। দেখো, একদিকে নন্দীগ্রাম রয়েছে, কাঁথি দক্ষিণ আছে, তমলুক আছে, এছাড়াও আরও একাধিক, হলদিয়া আছে। ফলে সেখানেও দেখো তাপসী মণ্ডল, তাই তো, দল পরিবর্তন করে ফেললো, আবার তৃণমূল কংগ্রেসে চলে গেল। তৃণমূল এবারে প্রার্থীও হচ্ছে। ফলে বিজেপি সেইখানে একটা সাংগঠনিক দুর্বলতা আবার সামনে চলে এলো, মানে ধরে রাখতে পারলো না। ফলে পূর্ব মেদিনীপুরে এবার কিন্তু তৃণমূল কংগ্রেস দল ভাঙানোর যে খেলা, সেই ডিজে বাজা শুরু হয়ে গেছে। তুমি একটু আগেই যেটা বললে 500 জন যোগদান করেছেন। আমাদের কাছে যা খবর, এই মার্চ পড়লে ওই জেলা থেকে আরও যোগদান হবে তৃণমূল কংগ্রেসে। সুচারু, আমি নন্দীগ্রামে তো যাবই। যখন
এই ডিজের প্রসঙ্গ, কারণ মানস ভূঁইয়া আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছে যেখানে কাজ হবে না সেখানে ডিজে বাজিয়ে দিতে হবে, তো সেই ডিজেটা কি গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যে যে ইলেকশন কমিশনের অফিস আছে অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিক যে দপ্তর, সেখানে কি তাহলে বিএলওরা কি ডিজে বাজিয়ে দিয়েছে? হ্যাঁ, ডিজে তারা বাজিয়েছেন এবং যা উত্তাল হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, চিফ ইলেকটোরাল অফিসার। আগে অলক্ষ্যে কারো নজরই পড়তো না, সাধারণ মানুষ একটা বড় অংশ জানতেনই না ওই যে বামাললড়ি বিল্ডিং, হ্যাঁ, তার 3 তলা 4 তলা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস কেউ জানতো না। কিন্তু বিজেপি বোধহয় জানিয়ে দিল, বুঝিয়ে দিল যে এই যে আমাদের রাজ্যে ইলেকশন হবে, দিল্লি থেকে যে ইলেকশন পরিচালনা হয় সেখানে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর, যেখান থেকে গোটা পশ্চিমবঙ্গের নির্বাচনের গতিবিধি দেখা হয়, নিয়ন্ত্রণ করা হয়, সেই অফিসটা এখানে। লোকজন জানতো না, তো সেখানে ডিজে বেজেছে। তো এ প্রসঙ্গে বলা দরকার, বজ্র আঁটুনি, নিরাপত্তার বজ্র আঁটুনিতে ইতিমধ্যেই মুড়ে ফেলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এখন যদি সিও ওয়েস্ট বেঙ্গলের কোনো অ্যাপয়েন্টমেন্ট চায় কোনো রাজনৈতিক দল, কাঠখড় পোড়াতে হবে অনেক। কেন? এই পরিস্থিতির পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং তিনি মানে সাহস পাচ্ছেন না, সেফ মনে করছেন না, যে তাদের কাজে অনেক অসুবিধে হয়ে যাচ্ছে। ফলে এক্ষেত্রে কিন্তু একটা রাজনৈতিক দলকে অ্যালাউ করলেও আগে যেটা হতো মিটিং মিছিল নিয়ে সবাই সেখানে যেতেন, এখন সেটা কিন্তু হবে না, মিটিং মিছিল নিয়ে প্রবেশ করতে তাহলে কি পারবে না। ওই জোনটা কি তাহলে 144 করে দিল? হ্যাঁ, ওই রকম টাইপেরই কিছু একটা হতে চলেছে। তুমি নিশ্চিতভাবে দেখতে পাবে যে সেন্ট্রাল ফোর্স বাইরে মোতায়েন রয়েছে। যেভাবে আগে আমাদের সাংবাদিকদের একটা অবাধ প্রবেশ ছিল একটা জায়গা পর্যন্ত যাওয়া, এবং প্রেস কর্নারে এসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অথবা জয়েন্ট সিও লেভেলের কেউ এসে ব্রিফ করতো, একদমই তাই। ফলে সেই জায়গাটা কতটা কি হবে, এটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ালো। এবার আবার তুমি একটুখানি পূর্ব মেদিনীপুরে ডিজে ফিরে যাও। এখন একটা খানিকটা অংশ বাকি আছে, কারণ যেহেতু গতকালকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন, তার অভাব অভিযোগ শেষ নেই। মানে একেবারে যদি গোড়া থেকে যদি ধরা হয়, আমি 2021টাই ধরি, ওই 21-এ যখন বিরোধী দলের আসনে তিনি বসলেন, তখন থেকেই অভিযোগ, একের পর অভিযোগ কিন্তু তার রয়ে গেছে, এবং একেবারে বছর শেষ, 5 বছরের মেয়াদ প্রায় শেষের দিকে, অভিযোগ কিন্তু থামেনি। তো গতকালকে হয়তো অভিযোগই তিনি করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে মহিলা বিএলওরা বিশেষ করে তারা যেভাবে তাকে শুধুমাত্র কালো পতাকা শুধু নয়, তাকে রীতিমতো মানে খারাপ লাগে বলতে, একেবারে জুতো পর্যন্ত দেখিয়েছে। এবং শুধু তাই নয়, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, রাজনৈতিক আলোচনা হচ্ছে, হবে, এটাও একেবারে নিরন্তর চলবে, কিন্তু প্রশ্ন থেকে যায় একজন রাজ্যের বিরোধী দলনেতা, যার পদমর্যাদা এ রাজ্যের একজন মন্ত্রী অর্থাৎ ক্যাবিনেট লেভেলের, ফলে একজন বিরোধী দলের নেতার তার নিরাপত্তা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এখানে কোনো রাজনৈতিক রং বলছি না, একজন অপোজিশন লিডার, তার সারা রাজ্যে ঘোরার তার এখতিয়ার অধিকার রয়েছে, কিন্তু যেভাবে বিরোধী দলনেতার সাথে গতকাল যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা হয়েছে, সে কথা জানো তুমি? সেখানে প্রধান বিচারপতি সুজয় পালি যে ডিভিশন বেঞ্চ, সেখানে অলরেডি সকালবেলায় শুভেন্দু অধিকারী যিনি আইনজীবী, তিনি বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছেন, সেখানে অভিযোগ পর্যন্ত করেছেন যে একজন অপোজিশন লিডার, তাকে যেভাবে ওখানে এক প্রকার হেনস্থা করা হয়েছে, তো পাল্টা আবার অভিযোগও করা হয়েছে, মানে মহিলা বিএলওর পক্ষ থেকে আবার অভিযোগ পর্যন্ত থানায় করা হয়েছে। কিন্তু নিরাপত্তাটা একেবারে অত্যন্ত প্রয়োজন, সেটা যেহেতু তিনি একজন অপোজিশন লিডার। কিন্তু ডিজের কথা যখনই আসে না, তখন কিন্তু মনের মধ্যে একটা কিরম বেশ বাড়তি একটা আনন্দ কাজ করে, যে এটা পুজোর সময় আমরা দেখেছি যে পুজোর যখন বিসর্জন হয়, সেটা যে কোনো পুজো হতে পারে বা বিভিন্ন অনুষ্ঠানে ডিজে, এখন বিয়েবাড়িতেও মাঝে মধ্যে দেখি ডিজে চলে, তো সেই ডিজে যদি মেদিনীপুরে বিশেষ করে নন্দীগ্রামে বাজে, আর সেই ডিজের শব্দ শুভেন্দু অধিকারী শুনতে পারবেন তো? দেখো, খেলা জমে গেছে। তৃণমূলের শক্ত ঘর ভবানীপুরে এসে যখন তুমি কাউকে চ্যালেঞ্জ করছো যে এবারে বুঝে নেব, এবারে লড়াই হবে, তৃণমূল কংগ্রেসও হাত পা গুটিয়ে বসে থাকবে না। তা তুমি যখন ভবানীপুরের দুর্গে আক্রমণ করেছো,
ওরা তখন পাল্টা প্রত্যুত্তরে আক্রমণ গেছে যে চলো পূর্ব মেদিনীপুরে সানাই। সেই কাজটাই কিন্তু অত্যন্ত সুচতুরভাবে তৃণমূল কংগ্রেস নেমে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমি তোমাকে আবার দায়িত্ব নিয়ে বলছি, তাপসী মণ্ডলের হঠাৎ দল ত্যাগ করে বিজেপি ছেড়ে চলে যাওয়ার পেছনে নিশ্চয়ই অনেক কারণ আছে, এবং তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার ফলে হলদিয়ার যে জায়গাটা বিজেপির জন্য তৈরি হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে। এবার যে লক্ষ্য সেটা হচ্ছে তমলুক, কাঁথি দক্ষিণ, নন্দীগ্রাম, এই বিধানসভাগুলোকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস টার্গেট করেছে। গতকাল তুমি বললে, আমি আবার তোমায় বলছি যে কথা যেখান থেকে আমরা একটুখানি অন্য আলোচনায় গিয়েছিলাম, যে তৃণমূল কংগ্রেস এই জায়গাগুলোতে ডিজে বাজানোর কথা এই কারণেই তারা ভাবছে, তার কারণ যেন তেন প্রকারেণ এবার পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূলের ফলাফল ভালো চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বারবার দুটো জায়গার কথা বলেছেন। একবার 24 পরগনার মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে এবার ভাঙড় আসন চাই, তাহলে উত্তর 24 পরগনাটা পুরোটা পাওয়া হয়ে যাবে। আর একটা কথা তিনি বারবার মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বলেছেন, সেবাশ্রয় প্রকল্পের যে কর্মসূচি, সেই সেবাশ্রয় প্রকল্পের কর্মসূচিতে গিয়েও তিনি বলেছেন এই মেদিনীপুরের মাটি বিপ্লবীদের মাটি, এই মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি, এই পূর্ব মেদিনীপুরের মাটিতে তৃণমূল কংগ্রেস তার হারিয়ে যাওয়া একাধিপত্য আবার ফিরিয়ে আনবে, বিশ্বাস রাখুন। ফলে কর্মীরা অনেক উজ্জীবিত। আমি তোমাকে বললাম এবারে নন্দীগ্রামের খেলাটা অতটা সহজ হবে না। কিন্তু দেখো 2021-এর যদি বিধানসভা নির্বাচনের দিকে তাকাই, সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নয়, একজন দলের নেত্রী মানে সুপ্রিমো, তিনি শুভেন্দু অধিকারীর গড়ে গিয়ে তিনি তাকে চ্যালেঞ্জ করলেন, কিন্তু আলটিমেট এন্ড অফ দ্য ডে সেই চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট করেছিল শুভেন্দু অধিকারী, এবং সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ওই নির্বাচনটা 294টা আসনের মধ্যে যদি নির্বাচন হয়, 293 থেকে ওই 94 মানে ওই নন্দীগ্রামের আসনের নজর কিন্তু শুধুমাত্র বাংলার মানুষের নয়, সারা ভারতবর্ষের মানুষের নজর ছিল। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দলের সুপ্রিমো, তিনি কার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তারই একদা সৈনিক, তার একদা সহকর্মী, সেই তার বিরুদ্ধে নন্দীগ্রামে সরাসরি লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু নন্দীগ্রামে যে রাজনীতি, নন্দীগ্রাম বরাবরই আমরা দেখেছি যে ওই নতুন সূর্যোদয়, সেই অপারেশন সানশাইন, সেই নন্দীগ্রামের সেই আন্দোলন, যে আন্দোলনে অধিকারী পরিবারের কি ভূমিকা ছিল কি ছিল না, সেখানকার মানুষ তা আজও খানিকটা হলে ধোঁয়াশা রয়েছে। কিন্তু সেই নন্দীগ্রামে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরাজিত হলেন, সেই নন্দীগ্রামকে পুনরুদ্ধার করা আদৌ কি তৃণমূলের পক্ষে সম্ভব? আমি বলছি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এইরকম একটা হেভিওয়েট ক্যান্ডিডেট, একটা হেভিওয়েট মুখ শুধু নয়, সর্বভারতীয় রাজনীতিতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরোধী মুখ হিসেবে পরিচিত, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 21-এ নন্দীগ্রামে পরাজিত হলেন। এবং আমরা কাউন্টিংয়ের সময় যেটা দেখলাম, একেবারে শেষ বেলায় খেলা ঘুরে গেল। তো এক্ষেত্রে নন্দীগ্রাম কি আদৌ তৃণমূল পুনরুদ্ধার করতে পারবে? আচ্ছা, আমাকে একটা কথা বলো, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কত ভোটে জিতেছেন? ব্যবধান ওই সামাও ধরো 1956। তা এই ভোটটা কি মানে বিধানসভা নির্বাচনের নিরিখে ব্যবধানটা কি খুব মারাত্মক কিছু? না, সেটা তো একেবারেই নয় তো না। তুমি ভালোভাবে দেখো, প্রাপ্ত ভোটের সংখ্যার বিচার যদি দেখো, তাহলে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর থেকে 1900 কিছু কম ভোট পেয়েছে। তার মানে তিনি যে সমর্থন পাননি, ভোট পাননি এমনটা নয়, ভালো অঙ্কেরই ভোট পেয়েছিলেন, হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিলেন। উল্টে শুভেন্দু অধিকারী বলেছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রচার পর্বে গিয়ে যে 50,000 ভোটে জিতব। আমরা ব্যাপারটাকে এভাবে ভাবছি না। 50,000 ভোটে জেতার জায়গায় তিনি 1900 সামথিং ভোটে জিতেছেন। ভালো কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, অবশ্যই তার সেখানে জনপ্রিয়তা আছে, সাংগঠনিক দক্ষতা আছে, সেখানকার ভূমিপুত্র ফ্যাক্টর একটা আছে, সেটাকেও অস্বীকার করছে না।
কিন্তু এবারে নন্দীগ্রামের প্রেক্ষাপটটা একেবারে অন্যরকম। আমরা যেটা জানতে পারছি, হয়তো আমরা ভুলও হতে পারি, এবারে গোটা রাজ্যকে লড়াইয়ে রাখতে গিয়ে নন্দীগ্রামে প্রার্থী হতে চাইছেন না শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তার ভাইপোকে নিয়ে আলোচনা চলছে। দেখো, এই রাজনীতিতে আবার সেই ভাইপো দেবদীপ অধিকারী রাজনীতি করেন না, আইনের ছাত্র। সাম্প্রতিকতম সময়ে নন্দীগ্রাম বিধানসভারই অন্তর্গত কিছু ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা গেছে ভোগ বিলি করছেন, খিচুড়ি বিলি করছেন, ধর্মীয় মানুষজনদের সঙ্গে আলাপচারিতা ছাড়ছেন। সেখান থেকেই মানে জল্পনাটা শুরু হয়েছিল এবং ঘনিষ্ঠ বলে সত্যিই শুভেন্দু চাইছে যে তার ভাইপো দেবদীপ এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হোক। এবারের নন্দীগ্রাম নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে প্রমাণ করে দেওয়ার নির্বাচন। এবারের নন্দীগ্রামের নির্বাচন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রামকে দেখিয়ে বলা উচিত যে এই হচ্ছে আমাদের সাংগঠনিক। তোমার কি মনে হয় যে শুধু শুধু যে ডায়মন্ড হারবার মডেল এত বিখ্যাত হয়ে গেছে সেবাশ্রয়, সেই প্রকল্প নিয়ে কেন নন্দীগ্রামে ছুটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শুধু নিছকই? তাহলে তো আরও অনেক জেলা ছিল, অনেক গুরুত্বপূর্ণ বিধানসভা ক্ষেত্র ছিল, সেখানে গিয়ে সেবাশ্রয় প্রকল্প নিয়ে আলোচনা করতে পারতেন, কর্মসূচি করতে পারতেন। ডায়মন্ড হারবারের পরেই কেন নন্দীগ্রামকে? কোথাও না কোথাও তৃণমূলের কাছে সেই যন্ত্রণাটা লেগেছে 2021-এর নির্বাচনে। এত ভালো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরও তাদের মনে একটা যন্ত্রণা হয়েছে যে নন্দীগ্রামবাসীও হাত ভরে আশীর্বাদ করলো, কিন্তু 1900-র বেশি কিছু মানুষ যারা একটু বেশি আশীর্বাদ করেছিল শুভেন্দু অধিকারীকে। কিন্তু এবার চ্যালেঞ্জ হয়েছে, দলের অন্দরে ব্রিফিং হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যে এবার 50,000 ভোটে নন্দীগ্রামে যেই দাঁড়াক তৃণমূল কংগ্রেসের। আমরা শুনছিলাম কোয়েল মল্লিককে অ্যাপ্রোচ করেছিল, যদিও কোয়েল মল্লিক রাজনীতিতে আসতে চাইছেন না। রঞ্জিত মল্লিক মারফত তিনি বলেছেন যে তার হয়তো সমর্থন থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, কিন্তু সরাসরি রাজনীতিতে আসাটা কোয়েল মল্লিক কিন্তু অতটা সমীচীন মনে করছে না। যাই হোক, নন্দীগ্রামে যে কেউ এক হয়তো প্রার্থী হতে পারে, আরও অন্য কোনো ভূমিপুত্র রয়েছে, নিশ্চয়ই আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা বাঁচবেন। অনেকে তো বলছেন নন্দীগ্রামে ভূমিপুত্র বনাম ভূমিপুত্রের লড়াই হবে। এক্ষেত্রে যদি শুভেন্দু অধিকারী ভাইপো দেবদীপ দাঁড়ায়, তাহলে তৃণমূলের কেউ না একজন ভূমিপুত্র আছে, ভূমিপুত্র বনাম ভূমিপুত্রের লড়াই হবে। তাতে তৃণমূল কংগ্রেস এবার মনে করছে 2021-এর খেলা আর হবে না, এবার 2026-এ ডিজের খেলা হবে। আর সেই ডিজের খেলাতে 2026-এর এই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র তো বটেই, আমি আবার বলবো পূর্ব মেদিনীপুরকে বিরোধী শূন্য করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তোমাকে এটা ভুলে গেলে চলবে না যে সময় আমরা এই কথাটা আলোচনা করছি সেটা 2026, 21 এখন হচ্ছে অতীত। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে সেই সময় একটা ত্রিমুখী লড়াই ছিল, যে ত্রিমুখী লড়াইয়ের মধ্যে যে মীনাক্ষী মুখোপাধ্যায় আজকে বঙ্গ রাজনীতিতে সিপিএমের বা বামফ্রন্টের একটা মুখ বলা যেতে পারে, সেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রথম নির্বাচন শুরু করেছিল, প্রথম মানুষ মীনাক্ষী মুখোপাধ্যায়কে চিনতে শুরু করলো ওই নন্দীগ্রামের মাটি থেকে। এবং সেই নন্দীগ্রামে মীনাক্ষী মুখোপাধ্যায় ছিল, সঙ্গে সিপিএম ছিল, বামেরা ছিল, আইএসএফ ছিল, সকলেই ছিল। তাহলে কি তোমার কোথাও কি মনে হয় না যে এই যে ব্যবধানের কথা বলা হচ্ছে 1900 বা 1956 বা তারও কম, এইরকম, মানে আমি বলছি এই যে ভোট অঙ্কটা, সেখানে সিপিএম কি তাহলে বা মীনাক্ষী মুখোপাধ্যায় কি কোনো ফ্যাক্টর ছিল না? কারণ যেভাবে আমরা দেখেছি মিডিয়া প্রচার করা হচ্ছিল মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে, তাতে কি কোথাও মনে হয়নি যে এই অল্প ভোট পেলেও শুভেন্দু অধিকারী জিতেছে, কিন্তু এই মার্জিনটার মধ্যে সিপিএমের একটা বড় ভোট ছিল? না না না, অস্বীকার করার জায়গা নেই। সিপিএমের এখন কিছু না থাকতে পারে, কিন্তু এত তো ভুললে চলবে না। ওই খেজুরির পার্টি অফিস বা ওই হেড়িয়ার পার্টি অফিস বা যেখান থেকে গোটা নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর পরিচালনা হতো, চণ্ডীপুর পার্টি অফিস, নিশ্চয়ই আমরা হেডলাইন্সে বারবার সেই সময় দেখেছি 2007 সালে যখন নন্দীগ্রাম উত্তাল হয়েছিল, এই চণ্ডীপুর পার্টি অফিসের ভূমিকা আমরা দেখেছিলাম, অপারেশন সূর্যোদয়। ফলে সেখানে সিপিএমের সংগঠন নেই, একেবারে নেই, এ কথা আমি বিশ্বাস করি না। বরং এটা বিশ্বাস করি মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো এরকম একজন তরুণ তুর্কি নেত্রীকে সিপিআইএম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে নিজেদেরকে একবার টেস্টেড করতে চেয়েছিল। হয়তো সে তৃতীয় স্থানে শেষ করেছে, কিন্তু তুমি যদি নির্বাচনী
নিরিখ দেখো, অবশ্যই সিপিএমের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, যে ভোটটা হয়তো শুভেন্দু অধিকারীর কাছে যায়নি, তা না হলে কিন্তু, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়নি, এই ভোটটা যার কাছেই বেশি যেত, এই সিপিএম ভোটটা, মানে কট্টর কমিউনিস্ট ভোট, যারা কোনোদিন দেয়নি তৃণমূল বা বিজেপিকে ভোট, এই ভোটটা যার দিকে পাল্লা ভারী হতো, মমতা বন্দ্যোপাধ্যায় হলে তিনিও অনেক বড় ভোটে জিততেন, আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি শুভেন্দু অধিকারী হতো, তাহলে শুভেন্দু অধিকারীও বড় ভোটে জিততেন। ফলে এটা একটা ফ্যাক্টর। এবারে এই কেন্দ্রে দেখতে হবে নন্দীগ্রামে, আমি যতদূর জানি এবারে আর মীনাক্ষীকে নন্দীগ্রামে প্রার্থী করতে চায় না, সেটা উত্তরপাড়াতে মীনাক্ষীকে করে দিয়েছে প্রার্থী। ফলে এবারের এই নন্দীগ্রামে লড়াইটা কি সত্যিই ত্রিমুখী হবে, আবার কংগ্রেস এবার আলাদা, তাহলে কি চতুর্মুখী হবে, নাকি এবার নন্দীগ্রামে বিজেপি বনাম তৃণমূল বা তৃণমূল বনাম বিজেপি বলো, এই সিপিএমের ভোটাররা ভোট ব্যাংকটা তাহলে কোথায় যাবে, কোথায় ভোট দেবে এবার? এটা খুব $1,000,000 প্রশ্ন। দেখো, যেখানে ভবানীপুর যে দুর্গের কথা বলছিলে, ভবানীপুর দুর্গে ইতিমধ্যেই আক্রমণ শানাচ্ছে বিজেপি, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা ভাবা হচ্ছে। শুভেন্দু অধিকারী এটাও চ্যালেঞ্জ নিচ্ছিলেন যে তিনিও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়াবেন, মমতার বিরুদ্ধে আবার তিনি লড়বেন। কিন্তু এই যে অধিকারের অধিকারী নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম কি তাহলে বরাবরই শুভেন্দু অধিকারীদের থেকে যাবে? কারণ মানুষ তো বলছে খালি একটা কোথাও না কোথাও একটা পরিবর্তন। আমরা বিভিন্ন সময় দেখেছি 2021 বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পরাজিত হতে হয়েছিল। তাহলে যে কোনো জায়গায়, অর্থাৎ ইস্যু ভিত্তিতে সেখানে তো ভোট হয়, কিন্তু নন্দীগ্রাম বরাবরই শুভেন্দু অধিকারীর কেন থাকবে? এর আগে আমি বলিনি, যেহেতু ভবানীপুরে এর আগেও এই ভবানীপুর কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, তিনি 21-এ, তারপরে পরবর্তী মুখ্যমন্ত্রী এখান থেকে বাই ইলেকশনে আবার জিতলেন। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে যে নন্দীগ্রামে এতটা নজর থাকছে কেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নাকি এই যে অধিকারী পরিবারের যে গড়, দীর্ঘদিন ধরে একটা তকমা লেগে যাওয়া, মানে তৃণমূল যে সারা রাজ্য জুড়ে যেখানে যা খুশি করুক তাতে কিছু যায় আসে না, নন্দীগ্রামে কিছু করতে পারবে না, তাই কি নন্দীগ্রামেই এবারে টার্গেট? খুব ভালো প্রশ্ন। আসলে এই নন্দীগ্রাম বা এই পূর্ব মেদিনীপুরের একটা বড় অংশ অধিকারী পরিবারের কথা শোনে। দেখো, শুভেন্দু অধিকারীর পরিবারটা পুরো তৃণমূল কংগ্রেসের ছিল এতদিন পর্যন্ত, তার আগে তাদের কংগ্রেসি ফ্যামিলি ছিল। ফলে ভূমিপুত্র একটা ফ্যাক্টর আছে ষষ্ঠীদা, প্রচুর বেকার লোক যাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে ব্যবসা করার জন্য নিজের পক্ষে একটা কাজুর দোকান শুভেন্দু অধিকারীর বাবা বা শুভেন্দু অধিকারী করে দিয়েছেন। তো সেই ভালোবাসার জায়গাটা তাদের রয়েছে, এবং হাতের তালুর মতো পূর্ব মেদিনীপুরকে তারা চেনেন, এটা একটা অবশ্যই ফ্যাক্টর হচ্ছে। কিন্তু এবারের নির্বাচনটা কেন তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দেবে আমি বলছি এমনি এমনি নয়। এবারের নির্বাচনটায় তৃণমূল কংগ্রেস দেখাবে যে অধিকারী পরিবারের করায়ত্ত বা তাদের হোল্ডের বাইরে গিয়েও পূর্ব মেদিনীপুর যে তৃণমূলের, সেইটা তারা প্রমাণ করবে যে ওরকম কিছু হয় না, ট্যাবু কিছু হয় না। আসলে মানুষ স্পেস পায়নি, বুঝতে পারেনি, ভুল পেনিট্রেশনে গেছে। এবার মানুষ তারা তাদের সঠিক রায় দেবে, যে কারণে কিন্তু এবার নন্দীগ্রাম সবসময় হট ফেভারিট। যেমন দেখবে যখনই আলোচনা হয়, যখনই নির্বাচনের আলোচনা আসে, ভোটের দিন গরম কথা কে বলছে, অনুব্রত মণ্ডল বলছে কিনা আমরা সেটার দিকে নজর দিই। একটা মানে নির্দিষ্ট লক্ষ্য হয়ে গেছে যে ওরা কিছু বলবে, চড়াম চড়াম ঢাক বাজছে, গরু বাতাসা, ঠিক আছে, খুব ভালোভাবে পুজো হয়েছে, পুজোর পরে এবার মায়ের বিসর্জন হবে, বিসর্জনে কান্না হবে, মানে ওনার কথার মধ্যে নানা ধরনের যে ভাঁজ, এটা লোকজন পছন্দ করে। এক্ষেত্রে নন্দীগ্রাম নিয়ে আলোচনা হোক, এটা সাধারণ মানুষের একটা বড় অংশ। তুমি বড়নগর বিধানসভা, আমি সাঁকরাইল বিধানসভা, আমাদের আলোচনার মধ্যে কিন্তু অবশ্যই নন্দীগ্রাম এসে ঢুকছে। তার কারণ রাজনৈতিকভাবে পূর্ব মেদিনীপুরের মাটি বরাবরই একটা সংগ্রামের মাটি, ফলে সেই মাটি যার হবে তার অনেক বেশি জোর। পশ্চিম মেদিনীপুরে তুলনামূলকভাবে তৃণমূল কংগ্রেস অনেক বেশি স্ট্রং। ফলে এবার টার্গেট পূর্ব মেদিনীপুর, যে বিরোধী শূন্য করে দাও পূর্ব মেদিনীপুরকে। সেক্ষেত্রে নন্দীগ্রাম আসছে বারবার আলোচনায়। এবং আবার বলছি, এই হাই ভোল্টেজ কেন্দ্র নিয়ে কত রকম ইকুয়েশন শোনা যাচ্ছে বলো তো।
তৃণমূলের থেকে তাহলে কোয়েল মল্লিক দাঁড়াতে পারে, কোয়েল মল্লিক না দাঁড়ালে তৃণমূল বেছে নেবে কোনো ভূমিপুত্রকে, শুভেন্দু অধিকারীর ভাইপো দাঁড়াতে পারে, বিজেপি থেকে দেবদীপ অধিকারী, সে না দাঁড়ালে শুভেন্দু কি আবার নিজেই একা দাঁড়াবেন, নাকি পরিবারের অন্য কোনো সদস্যকে দেবেন? মানে এই যে কেন এত পেনেট্রেশন বা এই সমীকরণ নন্দীগ্রামকে নিয়ে কেন, তার কারণ এই নন্দীগ্রাম অনেক কিছু সাক্ষী। এই নন্দীগ্রামই সিপিএমের পতনের সাক্ষী, পরিবর্তনের সাক্ষী। ফলে 2026-এও তেমনটা হতে চলেছে কিনা সেটা নজর থাকবে। আর অবশ্যই নজর থাকবে যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের নেতাদের কাছে, জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্ব আছে, যে তোমরা পূর্ব মেদিনীপুরকে ভরে ভরে দাও, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার করাও। আমি কথা দিচ্ছি এবারের যখন মন্ত্রিসভা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা হবে, সেই মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব বেশি থাকবে ওই পূর্ব মেদিনীপুর জেলা থেকে। মানে সেইটা তারা কতটা পারেন, তৃণমূল নেতৃত্বের কাছে এটা একটা প্রেস্টিজ ফাইট। এবং বলা হয়েছে প্রয়োজনে একদম জোর করে ডিজে বাজাও, ফুল ডিজে বাজাও। অবশ্যই আমাদের সময় প্রায় শেষের দিকে। আমরা 21-এ যেটা দেখেছি, অর্থাৎ 21-এ যা পারেনি 26-এ তৃণমূল কংগ্রেস পারবে কি না, সেই প্রশ্ন আপনাদের কাছেই আমরা রাখলাম। কারণ 2021-এর যে লড়াই, তার প্রেক্ষাপট, তার রাজনৈতিক পরিস্থিতি, তার সময়, আর 26-এর প্রেক্ষাপট, সময় একেবারে অন্য মেরুতে বইছে, বলার অপেক্ষাই রাখছে না। এসআইআর নিয়ে আজকেও সুপ্রিম কোর্ট তার কড়া পর্যবেক্ষণ, এবং সেই পর্যবেক্ষণে আবারও বলেছে যে 24 ঘন্টার মধ্যে যে সমস্ত নথি 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা হয়েছিল, সেই নথির একটা বড় অংশ বিচারকদের কাছে পৌঁছে দিতে হবে, অর্থাৎ যারা এসআইআরের দায়িত্বে আছেন। কিন্তু আলোচনায় থাকবে নন্দীগ্রাম, আলোচনায় থাকবে অবশ্যই ভবানীপুর কেন্দ্র, এবং তারই সাথে আলোচনায় থাক উত্তরপাড়ার মতন হাই ভোল্টেজ কেন্দ্র। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে নন্দীগ্রামের এই যে ভূমি আন্দোলন, যেখানে অধিকারের কথা বলা হয়, সেখানে অধিকারীর পরিবারের কথাও কিন্তু উঠে আসে। আর সেই নন্দীগ্রাম জিততে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস। 2021-এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো পারেননি, তবে 2026-এ তার দলের ভূমিপুত্র নন্দীগ্রাম দখল করতে পারেন কিনা সেটাই এখন দেখার রয়েছে। তাই আজকের এই অ্যাকশান রিয়াকশান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। যেতে যেতে আমি এবং আমার সহকর্মী সুচারু দুজনেই বলছি, আপনাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে, আলোচনা কেমন লাগছে। কারণ এর আগের ভিডিওতে আপনারা বেশ কিছু কমেন্ট করেছিলেন, সেখানে আমরা একটা জিনিস বলতে চাই যে এটা রাজনৈতিক আলোচনা হতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দলের হয়ে বা নির্দিষ্ট কোনো পার্টির হয়ে আমরা এখানে আলোচনা করি না। আমাদের মনে হয় বঙ্গ রাজনীতিতে আলোচনা অবশ্যই প্রয়োজন, এবং আলোচনা বিশ্লেষণের মধ্যে দিয়েই হয়তো আগামীর নতুন পথ দেখতে পাওয়া যায়। তাই তো সুচারু? একদম। তাই স্বাভাবিকভাবেই আলোচনা থাকবে এবং সমালোচনাও থাকবে। আত্মসমালোচনা যদি না হয় তাহলে আগামীতেও এগোনো সম্ভব হয় না। তাই স্বাভাবিকভাবেই আবারও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজ এখানে দুজনেই আমরা বিদায় নিচ্ছি, এবং আগামী ভিডিওতে অবশ্যই নতুন কিছু নিয়ে, নতুন সমীকরণ নিয়ে আবারও আমরা হাজির হব, আমি এবং সুচারু।